রেকর্ড। আচ্ছা, তাহলে আমরা পড়লাম ইথোস শব্দের অর্থ চরিত্র, রীতিনীতি, নৈতিক বিচারের কর্তা। এটা একটু আমি বলি, নৈতিক বিচারের কর্তা জিনিসটা কি। নৈতিক বিচারের কর্তা হচ্ছে, অর্থাৎ তোমার সামনে দুইটা কাজ আছে, সেই কাজটার মধ্যে কোনটা তুমি করবে আর কোনটা বাদ দিবে, এটা বিচার করে মানুষের বিবেক। অর্থাৎ কোন কাজটা বেছে নেওয়া উচিত, কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ, সেটা আমরা একটু চিন্তা করে কি দিয়ে বিচার করি? আমাদের বিবেক দিয়ে। এজন্যই আমরা বলবো নৈতিক বিচারের কর্তা হচ্ছে মানুষের বিবেক। উপযোগবাদের প্রবক্তা কে? উপযোগবাদের প্রবক্তা হচ্ছে জেরেমি বেনথাম। তিনি একজন নীতি দার্শনিক। দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম জে.এস. মিল ও জেরেমি বেনথাম। 23 সালে এই প্রশ্নটা আসছে, অতএব তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কয়েকজন সমকালীন নীতি দার্শনিকের নাম লেখো। সমকালীন নীতি দর্শন প্রাচীনকালের নাম, বর্তমান কালে। একজন হলো কান্ট, জে.এস. মিল, জি মুর আর রস। আচ্ছা, এবার দার্শনিক পরিচিতি, কান্ট ও মিল, এই ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা দেখব। ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক? তিনি জার্মান দার্শনিক, জার্মানের জন্ম তার। কান্টের পুরো নাম কি? কান্টের পুরো নাম হচ্ছে ইমানুয়েল কান্ট। একজন জয়েন হতে পারছে না, ওই জন্য ওকে মেসেজ দিলাম। জয়েন হয় তো, সবাই তো জয়েন হতে পারছে। জার্মান ভাববাদের জনক কে? জার্মান ভাববাদের জনক হচ্ছে ইমানুয়েল কান্ট। কান্ট কোন ধরনের দার্শনিক? কান্ট হলো বিচারবাদী দার্শনিক। কান্টের জীবনীকাল লিখো। কান্টের জন্ম 1724 সালে 22 এপ্রিল, 1804 সালের 11 ফেব্রুয়ারি তার মৃত্যু। তাহলে তিনি জন্মগ্রহণ করছেন 1724 সালের 22 এপ্রিল, মৃত্যুবরণ করেছেন 1804 সালের 21 ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি, 21 না। 11 নাম্বার প্রশ্ন, জে.এস. মিলের পূর্ণ নাম হচ্ছে জন স্টু। কথা শোনা যাচ্ছে না স্যার। এবার শোনা যাচ্ছে? এটা আবার বন্ধ হয়ে গিয়েছিল কেন? আচ্ছা, আমি তাহলে স্যার আবার অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে না? ওটা জি চার্জ স্যার। শেষ হয়ে গেল, মাইক্রোফোনটা চার্জ দেওয়া হয়নি মনে হয়। আচ্ছা দেখো, মিলের জীবনীকাল হলো 1806 থেকে 1873। মিল কোন ধরনের দার্শনিক? উপযোগবাদী দার্শনিক। এবার আমরা গ্রন্থাবলী সম্পর্কে পড়বো। গ্রন্থ, কে কোন গ্রন্থের বিথি? বিথি, তুমি কি শুনতে পাচ্ছো? তুমি কি জয়েন করতে পারছো? বিথি রায়। জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি তো লিখলা যে জয়েন করতে পারছো না, এখন পারছো? স্যার আমি লিখি নাই তো, আমি তো ক্লাস করতেছি। আরো একজন বিথি আছে। তুমি হলো দিনাজপুর গভর্নমেন্ট কলেজের নাই যে? শোনো, আর একটা বিথি কে তাহলে? এই যে 5459 নাম্বার, মোবাইলের লাস্টে স্যার তোমার। হইতে পারে, হইতে পারে আমাদের কলেজেরই, মহিলা কলেজেরই, দিনাজপুর মহিলা কলেজেরই। হ্যাঁ, ও লিখছে হলো জয়েন হতে পারছে না। আমি তো তোমাকে মনে করে ওকে বলতেছি। দেখি ওটা একটা কল দিই। আচ্ছা, আমরা তাহলে আবার ক্লাসটা কন্টিনিউ করি, এর মধ্যে বিধির সাথে আমি কথা বলে ঠিক করে নিচ্ছি।
আচ্ছা, ইমানুয়েল কান্টের একটি গ্রন্থের নাম হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। হ্যাঁ, বি- এই যে, হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? দেখি হ্যাঁ বিথি স্যার। জয়েন করতে পারছে। বিথির ফোনের নাম মনে হয় ভিভো। হ্যাঁ বিথির, স্যার। হ্যাঁ, তুমি এই তো এবার শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। শোনো, জয়েন করার সময় তোমার ফোনের নামটা এরকম একটা মেসেজ আসবে, সেখানে তোমার নামটা এই যে ভিভো, এটা না দিয়ে তোমার নাম দিবা হলো বিথি। আচ্ছা স্যার। রেজিস্ট্রেশন নাম্বার তুমি হলো এই যে বিথি, বিথি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারের শেষের এটা লিখবে অথবা রোল লিখবে। তাহলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের শেষে কত? স্যার আমার মনে নেই। আচ্ছা, হোক, রোল কত? 94। তাহলে এই যে দিলাম 94, কমা দিয়ে এরপরে দিনাজপুর গভর্নমেন্ট ওমেন কলেজ। এই যে আমি হ্যাঁ চেঞ্জ স্যার। করে দিলাম। এটা এই কাজটা তুমি করতে পারবে এখানে চেঞ্জ করে নিয়ে, কারণ বিথি দুইজন হয়ে গেছে, তো আমি তো মনে করছি যে তুমি হচ্ছে এই যে আরো একজন বিথি আছে তোমারই সাথে পড়ে। আচ্ছা, যাই হোক, আচ্ছা স্যার, আমি। এই যে আমি আবার ক্লাস শুরু করছি। ইমানুয়েল আচ্ছা কান্টের ঠিক একটা আছে স্যার। গ্রন্থের নাম লিখো। ইমানুয়েল কান্টের গ্রন্থের নাম হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। এটা খুবই বিখ্যাত একটা গ্রন্থ। এটা প্রায় প্রায় পরীক্ষায় আসে, প্রশ্ন আসবে এই ক বিভাগের প্রশ্ন, যে ইমানুয়েল কান্টের একটি গ্রন্থের নাম লিখো। তাহলে ইমানুয়েল কান্টের গ্রন্থের নাম হচ্ছে এ ক্রিটিক অফ পিওর রিজন। কান্টের তিনটি গ্রন্থের নাম লিখো। কান্টের তিনটি গ্রন্থের নাম এই যে দেখো, কান্টের তিনটি গ্রন্থের নাম ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। দুটা কিন্তু একই রকম, একটাতে আছে পিওর আর একটাতে আছে প্র্যাকটিক্যাল। আর ক্রিটিক অফ জাজমেন্ট। ক্রিটিক মানে হচ্ছে বিচার আর কি, বিচার, ক্রিটিক মানে বিচার। ক্রিটিক অফ পিওর রিজন শুদ্ধ প্রজ্ঞা বিচার, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, আর হচ্ছে ক্রিটিক অফ জাজমেন্ট। আচ্ছা, এরপরে মিলের পাঠ্য বইয়ের নাম লেখো। আমরা মিলের যে এখানে একটা পাঠ্য বই পড়বো, সেটার নাম হচ্ছে ইউটিলিটারিয়াজম। এই ইউটিলিটারিয়াজম গ্রন্থের জনক লেখক কে? লেখক হচ্ছে জে এস মিল। খুব বিখ্যাত বই, এটাতেই তিনি তার উপযোগবাদের তত্ত্ব দিয়েছেন। এখন আমরা পড়বো সংজ্ঞা এবং প্রাথমিক ধারণা। সুখ কি? সুখ হলো মানব জীবনের পরম কল্যাণ, তাই সুখ। অর্থাৎ যা মানব জীবনের পরম কল্যাণ, আমাদের জীবনে যা কল্যাণ বয়ে আনে, তাই হলো সুখ। মিল আনন্দ বলতে কি বুঝেছেন? মিল আনন্দ বলতে বুঝিয়েছেন সুখের উপস্থিতি আর বেদনার অনুপস্থিতি। অর্থাৎ আমাদের এমন একটা মানসিক অবস্থা যেখানে আনন্দ থাকবে, দুঃখ থাকবে না। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 23 সালে এই প্রশ্নটা এসেছে। সুখবাদ কি? যে মতবাদ মনে করে সুখী মানব জীবনের একমাত্র কাম্য বস্তু, তাকে সুখবাদ বলে। যে মতবাদ মনে করে সুখী মানুষের জীবনের একমাত্র কাম্য বস্তু, তাকে সুখবাদ বলে। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, আত্মসুখবাদ কি? আত্মসুখবাদ অনুসারে প্রত্যেক ব্যক্তির তার নিজের জন্য অধিক পরিমাণে সুখ চাওয়া উচিত। এটাই হলো আত্মসুখবাদ। অর্থাৎ আত্মসুখবাদ মনে করে প্রতিটি ব্যক্তির তার নিজের অধিক পরিমাণে সুখ চাওয়া উচিত। এটাই আত্মসুখবাদের মূল কথা। 25 নম্বর প্রশ্ন, উপযোগবাদের মূল নীতি কি? উপযোগবাদের মূল নীতি হলো যে নীতি সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক পরিমাণ সুখ কামনা করা উচিত বলে মনে করে, তাকে উপযোগবাদ বলে। অর্থাৎ যে নীতি অধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ লাভের কথা বলে, তাকে বলা হয় উপযোগবাদের মূলনীতি। তারপর আছে ঐচ্ছিক ক্রিয়া কি?
ঐচ্ছিক ক্রিয়া হলো যে ক্রিয়া মানুষ ইচ্ছা করে করে তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে। সহজ ভাষায় আমরা বলতে পারি মানুষ নিজের ইচ্ছায় যে কাজগুলো করতে পারে সেগুলোকে বলা হয় ঐচ্ছিক ক্রিয়া। যেমন তোমাকে ডাক্তার বলছে বিড়ি, না তোমরা তো বিড়ি খাও না, ডাক্তার তোমাকে বলছে যে তুমি ফাস্ট ফুড, তারপর অন্য যে এই বিভিন্ন তৈলাক্ত খাবার ভাজা পোড়া চটপটি খাবে না, তোমার পেটের সমস্যা। এখন তুমি চটপটি দেখে লোভ সামলাতে না পেরে চটপটি খেলে, এই যে কাজটা তুমি করলে এটা এটার পিছনে তুমি দায়ী। অর্থাৎ এই ধরনের যে ইচ্ছা তোমার, এটাই হলো ঐচ্ছিক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া, যে কাজ, কাজের জন্য মানুষ নিজের ইচ্ছার বশবর্তী হয়ে করে, তার জন্য সে নিজে দায়ী, এই ধরনের ইচ্ছাকে বলা হয় ঐচ্ছিক ক্রিয়া। আর অনৈচ্ছিক ক্রিয়া হলো যে কাজগুলো আমাদের নিজের হাতে থাকে না। তুমি একটা বাসে করে যাচ্ছ, সেই বাসটা একটা কুকুরের সাথে ধাক্কা লেগে ধান খেতে পড়ে গেল, তাহলে তোমার তো ইচ্ছা ছিল না যে বাস পড়ে যাক তোমার ধান খেতে, কিন্তু দৈবক্রমে এটা ঘটে গিয়েছে। তাহলে এগুলোকে বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া বা যে কাজের পিছনে মানুষের কোনো হাত থাকে না, মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেটাকে বলা হয় অনৈচ্ছিক ক্রিয়া। আর যেগুলো মানুষ নিজে দায়ী, সেটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। কামনার দ্বন্দ্ব কি? এটা বলতে আমার খুবই ভালো লাগে, কামনার দ্বন্দ্ব। এটা আসলে কি? কামনার দ্বন্দ্ব হচ্ছে যে দুইটা জিনিসই তোমার পছন্দ, এই দুইটা জিনিসের মধ্যে তোমাকে একটা বেছে নিতে হবে। কেমন? তুমি এখন শপিং করতে গিয়েছো, শপিং করতে গিয়ে একটা নীল শাড়ি তোমার খুবই পছন্দ হয়েছে, এবং ওই দোকানেই একটা সালোয়ার কামিজ, সেটাও নীল, সেটাও তোমার পছন্দ হয়েছে। কিন্তু তোমাকে যে বাজেট দিবে তোমার বাবা অথবা তোমার হাজবেন্ড, সেই টাকাটা মাত্র ধরো যে একটা জিনিস নেওয়ার মতো, মানে তোমার কাছে যে টাকা আছে সেই টাকাটা একটা জিনিস নিলেই শেষ হয়ে যাবে। কিন্তু তোমার দুটা জিনিস, শাড়িও পছন্দ হয়েছে আবার সালোয়ার কামিজও পছন্দ হয়েছে, তুমি কোনোটাকেই বাদ দিতে যাচ্ছ না, মন খারাপ হয়ে যাচ্ছে। এই যে দুটা কাম্য বস্তু, দুটাই তুমি পেতে চাও, কিন্তু একটা নিলে আরেকটিকে বাদ দিতে হচ্ছে, এই দুইটাই হলো কামনার দ্বন্দ্ব। মানে তখন যে মানসিক একটা অবস্থা তোমার সৃষ্টি হবে, সেটাকে বলা হয় কামনার দ্বন্দ্ব। তোমরা কি বুঝতে পেরেছো? জি জবাব দাও, স্যার। তোমরা কি কামনার দ্বন্দ্ব বুঝছো? এইরকম কামনার দ্বন্দ্ব তো সব সময় হয়, যে টাকা নিয়ে শপিং করতে গিয়ে তো মেয়েদের কখনো টাকা আসলে হয় না, বাঁচে না, টাকা সব সময় শর্টই পড়ে, মন খারাপ হয়ে যায় আরো বেশি, রেশ রে আর একটু টাকা থাকলে দুটাই কিনে নিতে পারতাম। তো দেখো বিবেক কি বলে। বিবেক, তো প্রশ্ন হচ্ছে বিবেক কি? বিবেক হচ্ছে এক প্রকার মানসিক শক্তি, যার মাধ্যমে আমরা কোন একটি কাজটি ভালো আর কোন কাজটি মন্দ তা নির্ণয় করতে পারি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 23 সালের পরীক্ষায় এটা 23 সালে আসছিল, এই জন্য এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিবেক এক প্রকার মানসিক শক্তি, যার মাধ্যমে আমরা কোন কাজটি ভালো আর কোন কাজটি মন্দ তা নির্ণয় করতে পারি। আমাদের এখানে 9 জন জয়েন করেছিল, একদিন কেন জানি চলে গেল। তাহলে দেখি বিথি, তারপরে মাহবুবা, বিথি, তারপরে এশা, ইসরাত জাহান, সাদিয়া সুমন, নিঘাত ইয়াসমিন, আরেকজন জয়েন করছিল, 7 জন এখন ক্লাসে আছে। আরো স্টুডেন্ট বাড়বে, একটু মানে শুরু হবে আর কি, এখনো ইন কোর্সের ডেট দেয়নি, তো আরো স্টুডেন্ট বেড়ে যাবে। আচ্ছা, ঐচ্ছিক ক্রিয়া আমরা পড়লাম, কামনার দ্বন্দ্ব পড়লাম, বিবেক পড়লাম, এখন আমরা পড়বো কর্তব্য আসলে কি। ভালো করে দেখো, এই কর্তব্য জিনিসটা আসলে কি। কর্তব্য, কর্তব্য হচ্ছে নৈতিক বিচারে আমাদের যা করা উচিত তাই কর্তব্য। এই কথা বলছেন ইমানুয়েল কান্ট। অর্থাৎ নৈতিক বিচারে আমাদের যা করা উচিত সেটাই হচ্ছে কর্তব্য। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখবো, এটা প্রায় প্রায় আসে, খুব ভালো করে দেখো, এটা নিয়ে ঘাপলা হয়, মানে একটা কনফিউশন সৃষ্টি হয় যে সদিচ্ছা আসলে কি।
কান্টের মতে আমাদের ইচ্ছা যখন বুদ্ধি দ্বারা পরিচালিত হয় তখন তাকে সদিচ্ছা বলে। ভালো করে দেখো, বুদ্ধি দ্বারা মানে এই কান্ট যাকে বুদ্ধি বলছেন এটা আসলে বিবেক। আমরা যাকে বিবেক বলি, আমরা যাকে মানবতা বোধ বলি, তাকেই তিনি বুদ্ধি বলছেন। তো কান্টের মতে সদিচ্ছা কি? সদিচ্ছা মানে ভালো ইচ্ছা। কান্টের মতে আমাদের ইচ্ছা যখন বুদ্ধি দ্বারা পরিচালিত হয় তখন তাকে সদিচ্ছা বলে। যেমন ধরো একটা মেয়ে, না মেয়ের উদাহরণ দিব না, একটা ফকির দাঁড়িয়ে আছে, সেই ফকিরকে তুমি 10 টাকা ভিক্ষা দিবে, এবং তুমি যদি ওই ফকিরকে বেহেশত লাভের আশাও ভিক্ষা দাও, তাহলে তোমার দানটা সহি হলো না। এটা কান্টের কথায়, অন্য কারো কথা না, আমি ধর্মীয় কথা সাইডে রাখতেছি। কান্ট বলেছেন যে কোনো কিছু দান করতে হবে, ধরো একটা ফকিরকে আমরা যে দান করব, তাহলে এটাতে অন্য কিছু পাওয়ার বিনিময়ে দান করা যাবে না, আমার সওয়াব হবে, তারপর আমি বেহেশতে যাব, এরকম চিন্তা করে দান করলে সেই দানটা আসলে ভালো হয় না। কারণ আমি তো স্বার্থ দেখলাম, আমাকে মানবতা বোধ থেকে একজন মানুষ হিসেবে অসহায় একটা মানুষকে আমার সাহায্য করা উচিত, এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি দান করে তাহলে সেটা সদিচ্ছা। কান্টের কথায় কোনো ধর্মীয় কথা এটা নয়। পবিত্র ইচ্ছাকে কান্ট কি নাম দিয়েছেন? পবিত্র ইচ্ছাকে কান্ট সদিচ্ছা দিয়েছেন। তিনি বলেছেন যে সদিচ্ছা বুদ্ধি দ্বারা পরিচালিত, সদিচ্ছা কোনো স্বার্থ দ্বারা পরিচালিত নয়। আচ্ছা, এখন আমরা পড়ব প্রকারভেদ ও অবধারণের উদাহরণ। দেখো, প্রকারভেদ ও অবধারণের উদাহরণ। কান্টের মতে প্রাচীন গ্রিক দর্শন কয়েকটি ভাগে বিভক্ত ছিল। কান্টের মতে প্রাচীন গ্রিক দর্শন বিভক্ত ছিল আমাদের 3টি ভাগে। কি কি ভাগে? পদার্থবিজ্ঞান, নীতিবিদ্যা আর যুক্তিবিদ্যা। অর্থাৎ অনেক আগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যে কোনো বিদ্যায় দর্শনের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ দর্শন হচ্ছে একটা রসুনের রসুন, যা সবকটা কোয়ার গোড়া এক জায়গায়। ঠিক সেরকম এই দর্শন হচ্ছে আগে একটাই ছিল বিষয়, এটাই পরবর্তীতে সেপারেট হয়ে গিয়েছে বিষয়গুলো। তাহলে কান্ট আকারকে কয় ভাগে ভাগ করেছেন? কান্ট আকারকে 2 ভাগে ভাগ করেছেন। আকার মানে নিয়ম, নিয়মকে 2 ভাগে ভাগ করেছেন। কি কি? একটা হলো দেশ আর একটা কাল। এটা সম্পর্কে আমি একটু তোমাদের বলবো। দেশ আর কাল কি? দেশের ইংরেজি কিন্তু কান্ট্রি দেওয়া নাই, দেখো ব্র্যাকেটের ভিতরে দেশের ইংরেজি কি দেওয়া আছে? দেশের ইংরেজি দেওয়া আছে স্পেস। তো এখানে এই যে স্পেস জিনিসটা কি? স্পেস মানে হচ্ছে ফাঁকা জায়গা, যেখানে বস্তু নিশ্চয় অবস্থান করে। বুঝেছো? অর্থাৎ যেখানেই বস্তু থাকে তাকে আমরা দেশ বলবো কান্টের ভাষায়। তাহলে কান্টের ভাষায় দেশ হচ্ছে কি? দেশ হচ্ছে স্পেস। কান্টের ভাষায়, কান্টের ভাষায় দেশ হচ্ছে স্পেস। যেমন এই যে ফাঁকা জায়গাটা আছে, ধরো আমার মাথার উপরে ফ্যান আছে, মাঝখানে যে ফাঁকা আছে, যে কোনো ফাঁকা জায়গাকে বলা হয় স্পেস। আমাদের আকাশটা একটা ফাঁকা স্পেস, এমটি স্পেস। তোমরা কি বুঝতেছো? তাহলে স্পেস মানে কি? স্পেস মানে হচ্ছে দেশ। দেশ মানে যেখানে বস্তু অবস্থান করে সেটাই দেশ, যেখানে বস্তু অবস্থান করে সেটাই দেশ, ফাঁকা জায়গা দেশ, স্পেস। তবে এটা কান্ট্রি দেওয়া উচিত, কান্ট্রি এখানে দেশ না দিয়ে ফাঁকা জায়গা। এটা দেশ মানে হচ্ছে, মানে শব্দটা দার্শনিক ভাষার একটা শব্দ। এই স্পেস মানে দেশ। দেশ মানে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল না। এই দেশের ইংরেজি হচ্ছে স্পেস। এটার মানে হচ্ছে ফাঁকা জায়গা, যেখানে বস্তু থাকে, যেখানে বস্তু থাকে, অবস্থান করে। আর কাল মানে হলো টাইম। যেমন এখন বাজে 8টা 32 মিনিট, তাহলে এটাই হলো টাইম। এই সময়ের কবে শুরু হয়েছে কবে শেষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না।
আচ্ছা, তাহলে কান্ট আকারকে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। উপযোগবাদ কয় প্রকার? উপযোগবাদ দুই প্রকার। কি কি? কার্য উপযোগবাদ ও নিয়ম উপযোগবাদ। আমরা এগুলা পরে পড়বো, কার্য উপযোগবাদ কি, নিয়ম উপযোগবাদ কি। এবার আমরা পড়বো অবধারণ কত প্রকার ও কি কি। এখন অবধারণ তো শুনেই তোমাদের মনটা খারাপ হয়ে গেল যে এটা আবার কেমন কথা। এই যে দেখো, এটা 24 সালে আসছে এই প্রশ্নটা। না, এটা না, উপরেরটা আসছে। এই যে অবধারণ, অবধারণ আসলে কি শোনো। এই অবধারণ মানে হচ্ছে বা কোনো একটা মানসিক রূপ, যুক্তির, যুক্তি বাক্যের মানসিক রূপ। আচ্ছা, আমি এখন ধরো শোনো, আমি মনে মনে চিন্তা করছি মানুষ হয় মরণশীল। এই বাক্যটার মধ্যে দুটা পদ আছে, একটা উদ্দেশ্য আর এটা হলো বিধেয়। আর এটাকে বলা হয় কপুলা বা সংযোজক। এটা লেখার আগে, এটা লেখার আগে আমি ব্রেনে চিন্তা করছি, এটাকে ব্রেনে আগে সেট করে নিছি যে এটা আমি লিখবো। এটা যখন আমার এই কথাটা যখন ব্রেনে ছিল, আমার ব্রেনের ভিতর যখন ছিল, তখন সেটা কি মানসিক অবস্থা ছিল, তখন এটাকে বলা হবে অবধারণ। তাহলে কোন যুক্তি বাক্যের বা দুটি পদের স্বীকৃতি বা অস্বীকৃতির বিষয়টি যখন আমাদের চিন্তার মধ্যে থাকে, মানসিক অবস্থায় থাকে, তখন তাকে বলবো অবধারণ। আর যখন এই চিন্তাটাকে যখন ভাষা দিয়ে প্রকাশ করব, মুখ দিয়ে বলবো অথবা বাক্যে এরকম লিখবো, এই যে এটা, এই যে লিখলাম মানুষ হয় মরণশীল, তখন সেটাকে বলবো যুক্তি বাক্য। ঠিক আছে? তাহলে অবধারণকে ভাষায় প্রকাশ করলে কি হয়? যুক্তি বাক্য হয়। তাহলে দুটি পদের সম্পর্ক স্বীকার বা অস্বীকার, অর্থাৎ আমরা যখন কোনো বচন নিয়ে চিন্তা করব, বচনের মানসিক রূপ বা যুক্তি বাক্যের মানসিক রূপই হচ্ছে অবধারণ। আর অবধারণের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। আচ্ছা, এই অবধারণ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সংশ্লেষক অবধারণ, আর একটা হচ্ছে বিশ্লেষক অবধারণ। আমরা এই দুইটা, এখন টাইম অবশ্য নাই। আচ্ছা দেখো, সংশ্লেষক অবধারণ মানে হচ্ছে যেখানে নতুন জ্ঞানের সংযোজন থাকে। আর বিশ্লেষক অবধারণ মানে যেখানে নতুন জ্ঞানের সংযোজন থাকে না। এটা এখন বলবো না আমি, স্কিপ, আমরা এগুলা পরে পড়বো আবার। এরপর আছে দেখো, বিশ্লেষক অবধারণের উদাহরণ দাও। সকল কুমার হয় অবিবাহিত, এটা বিশ্লেষক অবধারণ। শোনো, এটা আমি বুঝাই দেই তোমাদের। এই এই যে কুমার শব্দটা যে আছে আর অবিবাহিত শব্দটা আছে, এই দুইটা কি আলাদা কথা? এই দুইটাই একই কথা। কুমার মানে যার বিয়ে হয়নি, অবিবাহিত মানে যার বিয়ে হয়নি। যে বাক্যের, এটা হলো উদ্দেশ্য পদ, এটা উদ্দেশ্য, আর এই যে এটা হচ্ছে বিধেয়। যে বাক্যের উদ্দেশ্য বিধেয় আলাদা নয়, তারা দুটি একই তথ্য দেয়, তাকে বলা হয় বিশ্লেষক অবধারণ। বিশ্লেষক অবধারণ যাচাইয়ের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হয় না, শুধু চিন্তা করলেই হয়। যেমন তারপরে দেখো সংশ্লেষক অবধারণ, গোলাপ ফুলটি লাল, এটা এটার সত্যতা যাচাই করার জন্য আমাদের অভিজ্ঞতা প্রয়োজন। অর্থাৎ তোমাকে চোখ দিয়ে দেখতে হবে। একজন তোমাকে বললো যে ফুলটি হয় লাল, তো তুমি তার কথা বিশ্বাস করতে করতে পারো, কিন্তু তুমি যদি প্রমাণ চাও তাহলে তোমাকে চোখ মেলে ফুলটির দিকে তাকাতে হবে, এবং যদি ফুলটি লাল হয় তাহলে সত্য হিসেবে জানবে, আর যদি নীল হয় তাহলে মিথ্যা। কিন্তু যখন এই যে সকল কুমার হয় অবিবাহিত, এটা একটা অন্ধ, যিনি জন্মান্ধ, তাকেও যদি বলি সকল কুমার অবিবাহিত, তাহলে তিনিও বুঝবেন, তাকে চোখ দিয়ে দেখতে হবে না। কিন্তু ফুলটি হয় লাল, এটা তুমি একজন অন্ধ মানুষকে বোঝাতে পারবে না। গোলাপ ফুলটি হয় লাল, এই কথাটা বলে একজন অন্ধ মানুষকে বোঝাতে পারবে না, কারণ অন্ধ মানুষের চোখ থাকে না, দৃষ্টিশক্তি থাকে না।
তার রং সম্পর্কে কোনো ধরনের ধারণা নাই। এই জন্য তুমি এটার জ্ঞান একজন অন্ধকে দিতে পারবে না, কিন্তু তুমি সকল কুমার হয় অবিবাহিত এটা তুমি একজন অন্ধ মানুষকে বোঝাতে পারবে। কারণ এই বাক্যের সত্যতা যাচাইয়ের জন্য চোখ থাকা লাগে না, ব্রেন দিয়ে চিন্তা করলেই হয়। যে বাক্যের সত্যতা অর্জনের জন্য বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় তাকে বলা হয় সংশ্লেষক অবেধরণ। এখানে নতুন জ্ঞান আছে, অর্থাৎ গোলাপ আলাদা জিনিস, লাল আলাদা জিনিস। এই কারণে এটা হচ্ছে সংশ্লেষক, মানে এখানে নতুন জ্ঞানের সংযোজন হয়েছে। কিন্তু এই যে সকল কুমার হয় অবিবাহিত, এখানে নতুন কোনো জ্ঞানের সংযোগ হয়নি। এবার আমরা শিখব পূর্বত সিদ্ধ অবধারণের উদাহরণ দাও। পূর্বত সিদ্ধ হবে 2 2 4, অথবা 2 + 2 = 4। পরত সিদ্ধ অবধারণের উদাহরণ দাও। পরত সিদ্ধ বক হয় সাদা, এটা পরত সিদ্ধ মানে বক হয় সাদা। এটা প্রমাণ করতে গেলে তোমাকে অভিজ্ঞতা দিয়ে, চোখ দিয়ে আগে দেখতে হবে। পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণের উদাহরণ দাও। প্রত্যেক ঘটনার একটি কারণ আছে। আচ্ছা, আমাদের এখানে প্রায় আরো আছে, বাকিটুকু আমরা আগামী দিন শিখব। আমাদের না হলে আরো একটা সাবজেক্ট আছে, সেটাও পড়তে হবে। তো আমরা বাকি অংশটুকু, অর্থাৎ 41 থেকে 60 পর্যন্ত এই প্রশ্ন কয়টি তোমরা পড়ে রাখবে। আগামী এই সাবজেক্টের দিনে আমরা এগুলা, আমি তোমাদের জিজ্ঞাসা করব, যে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমি বোঝাই দিব। তো আমাদের এই সাবজেক্টের এই ক্লাসটি এখানে শেষ হলো। তোমাদেরকে আমি আইডি 1 ও আইডি 2 দিয়েছি। 3 মিনিট পর আমি আইডি 2 থেকে এই ক্লাসটি আবার শুরু করব। তো তোমরা একটু, ফোনটা গরম হয়ে গেছে মনে হয় তোমাদের ফোন, একটু বাদ দিয়ে একটু রেস্ট দাও ফোনটাকে। আমরা 4 মিনিট পর আবার জয়েন করতে পারবে। তবে এবার আইডি 2 দিয়ে তোমাদের জয়েন করতে হবে। অর্থাৎ আমি ফ্রি ভার্সন ব্যবহার করি, এগুলো 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না। তো এখানে এই ক্লাসটি 35 মিনিট হয়েছে। এটার পরে আমি আইডি 2 দিয়ে আবার মিটিংটা চালু করব, তোমরা জয়েন করবে। তো ঠিক আছে, তোমরা একটু 4-5 মিনিট পরে জয়েন করো। আমি এখানে ক্লাসটি বন্ধ করে দিচ্ছি।